তোমার ওই খুদে স্যার আইজ্যাক নিউটনের এমন রুচি আমার মরে গেলেও না। একটু বেশি বাড়িয়ে কথা বলছিস নীলা, তাই ভয় হচ্ছে ওটা ঠিক তোর মনের কথা নয়। তা হোক, ওর সম্বন্ধে তোর মনের ভাব যাই হোক, ওকে যদি মাটি করতে চাস তাহলে সে তোর পক্ষে ভালো হবে না। কখন তোমার কি মর্জি কিছুই বুঝতে পারি নে মা। ওর সঙ্গে আমার বিয়ে দেবার জন্যে তুমি আমাকে সাজিয়ে পুতুল গড়ে তুলেছিলে, সে কি আমি বুঝতে পারিনি? সেই জন্যেই কি তুমি আমাকে ওর বেশি কাছে আনাগোনা করতে বারণ করছো? পাছে চেনাশোনার ঘেঁষ লেগে পালিশ নষ্ট হয়ে যায়। দেখ নীলা, আমি তোকে বলে দিচ্ছি, তোর সঙ্গে ওর বিয়ে কিছুতেই হতে পারবে না। তাহলে আমি যদি মতিগড়ে রাজকুমারকে বিয়ে করি? ইচ্ছা হয়তো করিস, সুবিধে আছে, তার 3টে বিয়ে, আমার দায় অনেকটা হালকা হবে। আর সে মদ খেয়ে ঢলাঢলি করে নাইট ক্লাবে, তখন আমি অনেকটা ছুটি পাব। আচ্ছা বেশ, সেই ভালো, রেবতীর সঙ্গে তোর বিয়ে হতে দেব না। কেন? তোমার স্যার আইজ্যাক নিউটনের বুদ্ধি আমি ঘুলিয়ে দেব মনে করো? সে তর্ক থাক, যা বললুম তা মনে রাখিস। উনি নিজেই যদি হ্যাংলাপনা করেন তাহলে এ পাড়া তাকে ছাড়তে হবে। তোর অন্নে তাকে মানুষ করিস, তোর বাপের তহবিল থেকে 1 কড়িও সে পাবে না। সর্বনাশ! তাহলে নমস্কার স্যার আইজ্যাক নিউটন। চৌধুরী মশাই, আর সবই চলছে ভালো, কেবল আমার মেয়ের ভাবনায় সুস্থির হতে পারছি না। ও যে কোন দিকে তাক করতে শুরু করেছে বুঝতে পারছি না। চৌধুরী বললেন, আবার ওর দিকে তাক করছে কারা, সেটাও একটা ভাববার কথা। সেদিন হঠাৎ দেখি আমাদের অধ্যাপক মজুমদার ওরই হাত ধরে বেরিয়ে এলো সিনেমা থেকে। আমাকে দেখে ঘাড় বেঁকিয়ে নিল। ছেলেটা ভালো ভালো বিষয় বক্তৃতা দিয়ে বেড়ায়, দেশের মঙ্গলের দিকে ওর বুলি খুব সহজে খেলে। কিন্তু সেদিন ওর বাঁকা ঘাড় দেখে স্বদেশের জন্য ভাবনা হলো। সোহিনী বললে, আমার ভয় রেবতীকে নিয়ে। চৌধুরী বললেন, আপাতত ভয় নেই, খুব ডুবে আছে, কাজ করছে খুব চমৎকার। চৌধুরী মশাই, ওর বিপদ হচ্ছে সায়েন্সে ও যত বড় ওস্তাদি হোক, তুমি যাকে মেট্রিয়ার্কি বলো, সে রাজ্যেরও ঘোর আনাড়ি। সে কথা ঠিক, ওর একবারও টিকে দেওয়া হয়নি। ছোঁয়াচ লাগলে বাঁচানো শক্ত হবে। রোজ একবার কিন্তু আপনাকে দেখে যেতে হবে। কোথা থেকে ও আবার ছোঁয়াচ না নিয়ে আসে, শেষকালে এই বয়সে আমি না মরি। ভয় করো না, মেয়ে মানুষ যদিও, তবু আশা করি ঠাট্টা বুঝতে পারো। আমি পার হয়ে গেছি এপিডেমিকের পাড়াটা, এখন ছোঁয়া লাগলেও ছোঁয়াচ লাগে না। কিন্তু একটা মুশকিল হয়েছে, পরশু আমাকে যেতে হবে গুজরানওয়ালায়। এটাও ঠাট্টা নাকি? মেয়ে মানুষকে দয়া করবেন। ঠাট্টা নয়, আমার সতীর্থ অমূল্য আড্ডি ছিলেন সেখানকার ডাক্তার, 20-25 বছর প্র্যাকটিস করেছেন, কিছু বিষয় সম্পত্তিও জমিয়েছেন। হঠাৎ বিধবা স্ত্রী আর ছেলে মেয়ে রেখে মরেছেন হার্ট ফেল করে। দেনা পাওনা চুকিয়ে জমি জমা বেচে তাদের উদ্ধার করে আনতে হবে আমাকে। কতদিন লাগবে ঠিক জানি নে। যে মজুমদারটির কথা বললুম, দলের মধ্যে সে তত বেশি মারাত্মক নয়, তাকে ওরা দলে টেনে রাখে মান বাঁচাবার জন্যে। আর যাদের কথা শুনেছি, চাণক্যের মতে তাদের কাছ থেকে শতহস্ত দূরে থাকলেও ভাবনার কারণ থেকে যায়। অ্যাটর্নি আছে বঙ্কবিহারী, তাকে আশ্রয় করা আর অক্টোপাসকে জড়িয়ে ধরা একই কথা। ধনী বিধবার তপ্ত রক্ত এইসব লোক পছন্দ করে। খবরটা শুনে রাখো, যদি কিছু করবার থাকে করু। সবশেষে আমার ফিলসফিটা মনে রেখো। দেখুন চৌধুরী মশাই, রেখে দিন ফিলসফি। মানব না আপনার অদৃষ্ট, মানব না আপনার কার্যকারণের অমোঘ বিধান যদি আমার ল্যাবরেটরির পরে কারো হাত পড়ে। আমি পাঞ্জাবের মেয়ে, আমার হাতে ছুরি খেলে সহজে। আমি খুন করতে পারি, তা সে আমার নিজের মেয়ে হোক, আমার জামাই পদের উমেদার হোক। ওর শাড়ির নিচে ছিল কোমর বন্ধ লুকোনো, তার থেকে ধাঁ করে এক ছুরি বের করে আলোয় ঝলক খেলিয়ে দিয়ে গেল। বললে, তিনি আমাকে বেছে নিয়েছিলেন। আমি বাঙালির মেয়ে নই। ভালোবাসা নিয়ে কেবল চোখের জল ফেলে কান্নাকাটি করি নে। ভালোবাসার জন্য প্রাণ দিতে পারি, প্রাণ নিতে পারি। আমার ল্যাবরেটরি আর আমার বুকের কলিজা, তার মাঝখানে রয়েছে এই ছুরি।
ব্রাভো! আমি ফিরিয়ে নিলুম আমার ফিলসফিটা। এখন থেকে লাগাবো ঢাকে চাঁটি তোমার জয়যাত্রার সঙ্গে সঙ্গে। আপাতত কিছুদিনের জন্য বিদায় নিচ্ছি, ফিরতে দেরি হবে না। আশ্চর্যের কথা এই, সোহিনীর চোখে জল ভরে এলো। বললে, কিছু মনে করবেন না। জড়িয়ে ধরলে চৌধুরীর গলা। বললে, সংসারে কোনো বন্ধনই টেকে না, এও মুহূর্তকালের জন্যে। বলে গলা ছেড়ে দিয়ে পায়ের কাছে পড়ে সোহিনী অধ্যাপককে প্রণাম করলে। প্রেম সুধারসে মেতেছি, ডুবেছে মন, ডুবেছে তব প্রেম সুধারসে। খবরের কাগজে যাকে বলে পরিস্থিতি, সেটা হঠাৎ এসে পড়ে আর আসে দল বেঁধে। জীবনের কাহিনী সুখে দুঃখে বিলম্বিত হয়ে চলে। শেষ অধ্যায়ে কলিশন লাগে, অকস্মাৎ ভেঙে চুরে স্তব্ধ হয়ে যায়। বিধাতা তাঁর গল্প গড়েন ধীরে ধীরে, গল্প ভাঙেন এক খায়ে। সোহিনীর আইমা থাকেন আম্বালায়। সোহিনী তার কাছ থেকে টেলিগ্রাম পেয়েছে, যদি দেখা করতে চাও শীঘ্র এসো। এই আইমা তার একমাত্র আত্মীয় যে বেঁচে আছে। এরই হাত থেকে নন্দকিশোর কিনে নিয়েছিলেন সোহিনীকে। নীলাকে তার মা বললে, তুমিও আমার সঙ্গে এসো। নীলা বললে, সে তো কিছুতেই হতে পারে না। কেন পারে না? ওরা আমাকে অভিনন্দন দেবে, তারই আয়োজন চলছে। ওরা কারা? জাগানি ক্লাবের মেম্বররা। ভয় পেও না, খুব ভদ্র ক্লাব। মেম্বরদের নামের ফর্দ দেখলেই বুঝতে পারবে, খুবই বাছাই করা। তোমাদের উদ্দেশ্য কি? ওরা নিঃস্বার্থভাবে দেশের উপকার করতে চান। আচ্ছা, সে আলোচনা থাক। এতক্ষণে তুমি বোধহয় তোমার বন্ধুদের কাছ থেকে খবর পেয়েছ যে তুমি স্বাধীন। হ্যাঁ, পেয়েছি। নিঃস্বার্থরা তোমাকে জানিয়েছেন যে তোমার স্বামীর দত্ত অংশে তোমার যে টাকা আছে সে তুমি যেমন খুশি ব্যবহার করতে পারো। হ্যাঁ, জেনেছি। আমার কানে এসেছে উইলের প্রবেট নেবার জন্যে তোমরা প্রস্তুত হচ্ছ। কথাটা বোধহয় সত্যি? হ্যাঁ, সত্যি। বঙ্কুবাবু আমার সলিসিটর। তিনি তোমাকে আরও কিছু আশা এবং মন্ত্রণা দিয়েছেন। নীলা চুপ করে রইল। তোমার বঙ্কুবাবুকে আমি সিধে করে দেব যদি আমার সীমানায় তিনি পা বাড়ান। আইনে না পারি, বেআইনে। ফেরবার সময় আমি পেশোয়ার হয়ে আসব। আমার ল্যাবরেটরি রইল দিন রাত্রি 4 জন শিখ সিপাইয়ের পাহারায়। আর যাবার সময় এই তোমাকে দেখিয়ে যাচ্ছি, আমি পাঞ্জাবের মেয়ে। বলে নিজের কোমরবন্ধ থেকে ছুরি বের করে বললে, এই ছুরি না চেনে আমার মেয়েকে, না চেনে আমার মেয়ের সলিসিটারকে। এর স্মৃতি রইল তোমার জিম্মায়। ফিরে এসে যদি হিসেব নেবার সময় হয় তো হিসেব নেব। ল্যাবরেটরির চারদিকে অনেকখানি জমি ফাঁকা আছে। কাঁপন বা শব্দ যাতে যথাসম্ভব কাজের মাঝখানে না পৌঁছয়। এই নিস্তব্ধতা কাজের অভিনিবেশে রেবতীকে সহায়তা করে। তাই ও প্রায় এখানে রাত্রে কাজ করতে আসে। নেচের ঘড়িতে 2টো বাজল। মুহূর্তের জন্য রেবতী তার চিন্তার বিষয়ে ভাবছিল, জানালার বাইরে আকাশের দিকে চোখ মেলে। এমন সময় দেওয়ালে পড়ল ছায়া। চেয়ে দেখে ঘরের মধ্যে এসেছে নীলা। রাত কাপড় পরা, পাতলা সিল্কের সেমিজ। ও চমকে চৌকি থেকে উঠে পড়তে যাচ্ছিল। নীলা এসে ওর কোলের উপর বসে গলা জড়িয়ে ধরল। রেবতীর সমস্ত শরীর থরথর করে কাঁপতে লাগলো। বুক উঠতে পড়তে লাগলো প্রবল বেগে। গদগদ কণ্ঠে বলতে লাগলো, তুমি যাও, এ ঘর থেকে তুমি যাও। ও বললে, কেন? রেবতী বললে, আমি সহ্য করতে পারছি নে। কেন এলে তুমি এই ঘরে? নীলা ওকে আরও দৃঢ় বলে চেপে ধরে বললে, কেন আমাকে